আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি অলরেডি মাধ্যমিকের শর্ট কোশ্চেন নিয়ে পার্ট 1 ভিডিও একটা দিয়েছি এবং তাতে অনেক ভিউ আসছে দেখে আমি আবার পার্ট 2 ভিডিও করতে চলে এলাম। তো আমি পার্ট 1 এ ১ নম্বর চ্যাপ্টার থেকে একদম গোলক পর্যন্ত অর্থাৎ ১২ নম্বর চ্যাপ্টার পর্যন্ত শর্ট কোশ্চেন গুলো আলোচনা করেছি। কোনগুলো আসতেই পারে। এবারে চলে আসি ১৩ নম্বর চ্যাপ্টার ভেদ দিয়ে। দেখো, ভেদের থেকে একটা ২ নাম্বার অলরেডি পড়েছি। তবুও যেগুলো ইম্পোর্টেন্ট। সবার আগে এরকম স্টাইলের একটা অঙ্ক দিবে। x ভার্সাস y হলে দেখো তো x টু দি পাওয়ার n ভ্যারিসাস অবশ্যই y টু দি পাওয়ার n হবে। এখানে n এর মান যাই থাক না কেন, এটা খেয়াল রাখবে। এখানে যদি 2 থাকে এখানে অবশ্যই 2 হবে। আসবেই আসবে এরকম একটা। তাহলে এখানে 5 থাকলে এখানে অবশ্যই 5 হবে। এরপরে দেখো হচ্ছে x ভ্যারিসাস z এবং y ভ্যারিসাস z হলে x y ভ্যারিসাস z এটা সত্য না মিথ্যা? আমি বলবো কি আমি বলবো কি তোমরা সবাই বলবে মিথ্যা। কিন্তু এটা মিথ্যা হবে না। তোমরা সবাই এটা মিথ্যা বলবে কিন্তু এটা মিথ্যা হবে না। মিথ্যা তোমরা কি দেখে বলবে? যে x ভার্সাস z, y ভার্সাস z, তাহলে x টাকে আমরা লিখে দেবো k1z আর y টাকে লিখে দেবো k2z। তাহলে অতএব গুণ করে দেবো xy সমান k1 k2 z স্কয়ার, তার মানে xy ভার্সাস z স্কয়ার। কিন্তু এই প্রসেসটা পুরোই ভুল। ভেদে এই প্রসেস হয় না। তাহলে এটা কিন্তু বললে হবে না। তাহলে কি হবে সত্য? এটা সত্য হচ্ছে কি করে সেটা আমরা দেখে নেব। দেখো, তাহলে এটা সত্য হবে কিন্তু সত্য হচ্ছে কি করে? দেখো, এখানে আমরা জেড কে লিখতে পারি এক্স ভ্যারিসাস জেড ইমপ্লাই জেড ভ্যারিসাস এক্স। একই রকম ওয়াই ভ্যারিসাস জেড ইমপ্লাই জেড ভ্যারিসাস ওয়াই। এবারে এই দুটো থেকে তোমরা ভেদের সমন্বয়ের সূত্র লাগিয়ে দেবে। তাহলে কি পেয়ে যাবে? জেড ভ্যারিসাস এক্স ওয়াই। আবার এটাকে ঘুরিয়ে দেবে এক্স ওয়াই ভ্যারিসাস জেড। তাহলে খুব সহজেই কিন্তু আমরা বলতে পারবো যে এটা সত্য। তাহলে দেখে যেটা মনে হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না, খেয়াল রাখ। এবার আরেকটা দেখো, এক্স ভ্যারিসাস 1/y আর বলছে ওয়াই ভ্যারিসাস 1/z হলে এক্স ভ্যারিসাস কত? দেখো, এটা খুব সহজ। তাহলে এক্স এর জায়গায় তোমরা কি করবে? k1/y, ওয়াই এর জায়গায় k2/z। অবশ্যই k1 k2 কি অশূন্য ভেদ ধ্রুবক লিখবে। এবার এই y এর মানটা তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে হবে k1/k2/z। তো k1/k2/z এখানে পেয়ে যাবো k1z/k2। অতএব এক্স ভ্যারিসাস কি হয়ে যাচ্ছে? জেড। একটু দেখে নাও, তাহলে এক্স ভ্যারিসাস হয়ে যাচ্ছে জেড। তাহলে এরকম অঙ্কগুলো কিন্তু একটু দেখে নেবে তুমি, এই স্টাইলের অঙ্কগুলো। এছাড়া একটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্স ভ্যারিসাস ওয়াই জেড আর ওয়াই ভ্যারিসাস জেড এক্স। এক্স ভ্যারিসাস ওয়াই জেড, ওয়াই ভ্যারিসাস জেড এক্স। তখন বলছে দেখাও যে জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক। দেখাও যে জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক। দেখো তো এই অঙ্কটা এক্স সমান লিখে দিবি k1 ওয়াই জেড, একই রকম ওয়াই সমান k2 জেড এক্স। কেমন? এবারে এই ওয়াই এর মানটা তোমরা এখানে বসিয়ে দাও। তাহলে এক্স সমান k1 k2 জেড এক্স জেড। তার মানে k1 k2 এক্স এক্স কেটে গেল, জেড স্কোয়ার সমান 1 বা জেড স্কোয়ার সমান 1/k1 k2। অতএব জেড সমান কিন্তু হলো 1/k1 k2। যেটাকে লিখে দেবো অশূন্য ভেদ ধ্রুবক। দেখে নাও অঙ্কটা একটু। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটা করতে পারবো। এরপরে আসি দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। যে একটা দেয় হচ্ছে ভেদ ধ্রুবকের গুণফল 1। তোমরা সবাই করেছো অঙ্কটা, আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। যে এক্স ভ্যারিসাস ওয়াই, ওয়াই ভ্যারিসাস জেড আর জেড ভ্যারিসাস এক্স হলে দেখাও k1 k2 k3 সমান 1। অর্থাৎ এদের যদি ভেদ ধ্রুবকগুলো যদি k1 k2 k3 হয় তাহলে ভেদ ধ্রুবকগুলোর গুণফল হচ্ছে 1। এটা কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে কিন্তু আলটিমেট কোশ্চেনটার গোল হবে কি? ভেদ ধ্রুবকগুলোকে আমরা গুণ করে 1 প্রমাণ করব। দেখো, এগুলো খুবই ইজিলি আমরা x সমান k1 y, y সমান k2 z, z সমান k3 x। এবার একটা একটা বসে বসে আসে। তাহলে y সমান k2 k3 x, এটা এখানে বসাও।
তাহলে x সমান k1 k2 k3 x দুদিকে x কেটে গেল, অতএব k1 k2 k3 সমান 1। দেখে নাও, খুব সহজেই প্রমাণ হয়ে গেল যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল সর্বদা এক হয়। এই কোশ্চেনটা আসার চান্স প্রবল। এটা বাদ দিয়ে আরেকটা কোশ্চেন আসে, দেখো তো, যে এবারে আছে সমষ্টি বার করতে ভেদ ধ্রুবকের। দেখো y মাইনাস যে ভ্যারিসাস হচ্ছে 1/x, z মাইনাস x ভ্যারিসাস 1/y, আরেকটা হচ্ছে x মাইনাস y ভ্যারিসাস 1/z। বলছে যদি এই তিনটে হয় তাহলে প্রমাণ করে যে তাহলে k1 প্লাস k2 প্লাস k3 এর মান কত, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি নির্ণয় করতে দিয়েছে। বলে দিবি যে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত। দেখো তো, আমরা লিখতে পারি y মাইনাস z সমান k1/x, অতএব 1 নম্বর দেবে কিরকম z মাইনাস x সমান k2/y, অতএব k2 সমান y ইন্টু z মাইনাস x, এটা কত 2 নম্বর। আবার দেখো x মাইনাস y সমান k3/z, অতএব k3 সমান z ইন্টু x মাইনাস y, এটাকে দাও 3 নম্বর। এবারে কি করবে, 1 যুক্ত 2 যুক্ত 3 করে পাই, খুবই সহজ। অতএব বাঁ দিকটা k1 k2 k3 এদের যোগফল, ডান দিকটা দেখো x ইন্টু y মাইনাস z প্লাস y ইন্টু z মাইনাস x প্লাস z ইন্টু x মাইনাস y, এগুলো সব থেকে কেটে যাবে, x y মাইনাস x z প্লাস y z মাইনাস y x প্লাস z x মাইনাস, সব কেটে যাবে, গিয়ে কত হবে 0। তাহলে তোমাদের এটা যদি এমসিকিউতেও দেয় উত্তরটা কি হবে 0। দেখো তাহলে ভেদ থেকে মোটামুটি এই স্টাইলের অঙ্কগুলো, শর্ট কোশ্চেন গুলো আসতে পারে। এবারে চলে আসো অংশীদারি কারবার। দেখো অংশীদারি কারবারে একটা শর্ট কোশ্চেন আসে যে অংশীদারি কারবার করতে গেলে কমপক্ষে কতজনের দরকার, কমপক্ষে কতজনের দরকার, 2জন। তাহলে অংশীদারি কারবারে কমপক্ষে দুজন, দুজনের প্রয়োজন, 2জন মিনিমাম চাই, এটা শূন্যস্থানে আসতে পারে, ঠিক আছে। এবারে যেটা আছে অংশীদারি কারবারে দেখবে যে মূলধনের অনুপাত দেওয়া আছে এরকম 1:6, 1/5:1/4, বলছে এগুলো হচ্ছে মূলধনের অনুপাত। 3জনের মূলধনের অনুপাত দেওয়া আছে, তাদের হচ্ছে লাভ দেওয়া আছে, কে কত টাকা পাবে। শোনো, এরকম যদি দেওয়া থাকে মূলধনের অনুপাত যদি এরকম 1/6 1/5 1/4 থাকে, এগুলোকে আমরা কি করে নেব, সর্বপ্রথম এই ভগ্নাংশগুলোকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। পূর্ণ সংখ্যা কি করে আনা যায় দেখো তো, এই নিয়মটা দেখে নাও। দেখো 1/6:1/5:1/4, একে পূর্ণ সংখ্যায় আনতে গেলে আগে 4 5 6 কি করতে হবে, লসাগু। 4 5 6 তোমরা লসাগু করে দেখো তো, 2 2 5 3, আর যাচ্ছে না, লসাগু হচ্ছে দেখো তো 2 2 4 5 20 থেকে 60, কত লসাগু হচ্ছে 60। আমি কি করব, প্রত্যেকটার সাথে 60 গুণ করে দেব, তাহলে প্রত্যেকটার সাথে লসাগুটা গুণ করে দেব। করে দেখো এটা বেরাচ্ছে 10, এটা বেরাচ্ছে 5 12 60, 6 10 60, 4 15 60, 10 12 15, লসাগুর এলসিএম কত হলো 7। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম পূর্ণ সংখ্যায় অনুপাত। এবারে পূর্ণ সংখ্যায় অনুপাত দেওয়া থাকলে আমরা সহজেই জানি পূর্ণ সংখ্যা থেকে আমরা কি করে দেবো, এবারে আনুপাতিক ভাগহারগুলো করে দেবো। দেখো আনুপাতিক ভাগহারগুলো আমরা কিন্তু করে ফেলতে হবে। কি করে করবো, যে ধরো প্রথম জন পাবে তাহলে কি 10 যুক্ত 12 যুক্ত 15 গুণিত 300, এইভাবে বার করে নেবে। দেখো 10 বেরোবে 37 গুণিত 737 কেটে যাবে, তাহলে উত্তর হলো 1000 টাকা। এরকম তাহলে এবারে 12/37 গুণিত 3700, তারপর হবে 15/37 গুণিত 3700, এইভাবে বার করে নিতে পারবে তোমরা। তাহলে এই গেল হচ্ছে একটা টাইপ, সংখ্যা চেঞ্জ থাকতেই পারে তোমাদের। এবারে শুভেন্দু ও নৌসাদ বলে একটা অঙ্ক আছে, যে ধরো দেয়া রয়েছে যে 1500 টাকা ও 1000 টাকা দিয়ে তারা ব্যবসা শুরু করলো। কি বলছে যে শুভেন্দু ও নৌসাদ, দেখো বলছে শুভেন্দু
ও নৌসাদ 1500 ও 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। ঠিক আছে, বলছি তাদের 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর কত ক্ষতি? তাদের 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর কত ক্ষতি? অঙ্কটা কিন্তু খুবই সোজা। এই অঙ্কটা তোমরা খুব সহজভাবেই করতে পারবে। এবার ভেবে নাও যে সবই দেওয়া আছে, দেখো সবকিছু দেওয়া আছে। তাহলে তোমার কাছে মূলধনের অনুপাত বার করে নেবে। সর্বপ্রথমে কি করবে, মূলধনের অনুপাতটা প্রথমে বার করে নেবে। অনুপাত কত হবে, 1500:1000। কেটে দাও তো, এটা হবে 3, এটা হবে 2, তাহলে অনুপাত কত হবে, 3:2। শুভেন্দুর ক্ষতি, তাই তো? শুভেন্দু কখন আছে, শেষে আছে। শুভেন্দুর শুভেন্দু কোথায় আছে, প্রথমে আছে। শুভেন্দুর অনুপাতিক ভাগ হবে 3/3+2 গুণিত ক্ষতি কত হয়েছে, 75। 3/5 গুণিত 75, 5 15 75, 45 টাকা। একটু দেখে নাও তাহলে ক্ষতিটা কত হলো। শুভেন্দুর ক্ষতি হলো 45 টাকা। এরকম অংশীদারি কারবারে কোশ্চেন করলে এরকমই একটু হয়তো অনুপাত থেকে আসতে পারে ঘুরিয়ে, নাহলে এরকমই কোশ্চেন আসবে। তাই তোমরা এগুলো প্র্যাকটিস করো, দেখবে পেয়ে যাবে, টেস্টেও পেয়ে যাবে, মাধ্যমিকেও পেয়ে যাবে। এরপরে আসি স্পর্শক। তাহলে স্পর্শক সম্পর্কিত উপপাদ্য, বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্য। এইখান থেকে আমি কিন্তু বলবো এবছর স্পর্শক থেকে উপপাদ্য আসছে না, একদম কনফার্ম। 42 উপপাদ্য আগেবার পড়ে গেছে, স্পর্শক থেকে কোনো উপপাদ্য আসবে না। তাই এবছর স্পর্শক থেকে শর্ট কোশ্চেন, বিশেষ করে শূন্যস্থান পূরণ এবং 2 নম্বরের কোশ্চেন স্পর্শক থেকে আসার চান্স প্রবল। তাই ভালো করে এই চ্যাপ্টারটা একদম মন দিয়ে শোনো, কঠিন কিছু নেই, সবই পারবে। একটু মন দিয়ে শোনো, সবই পারবে, বুঝে নাও। দেখো, স্পর্শক দিয়ে প্রথম হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে সর্বাধিক দুটি স্পর্শক টানা যায়। এটা একটু বুঝে নাও। এই একটা বৃত্ত দেওয়া আছে, এই একটা বাইরের বিন্দু পি দেওয়া আছে। বলছে বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে সর্বাধিক দুটো স্পর্শক টানা যাবে। দেখো কি কি হবে, এটা একটা হবে, এটা একটা হবে। ছবি দেখে মনে রাখার চেষ্টা করবে। তাহলে একটা স্পর্শক হলো পি এ, একটা স্পর্শক হলো পি বি। মনে রেখে যাবে সর্বাধিক কটা, দুটো। একই রকম এখানে 5টা শর্ট কোশ্চেন ভালো করে নাও। বলছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে একটি সাধারণ স্পর্শক পাওয়া যায়। দেখো আমি একটাই লিখে করালাম, এবারে আমি সঠিক বলে দিচ্ছি। এটা কি জিনিসটা হচ্ছে বলতে, এই ছবিটা, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত। তাহলে দুটো বৃত্ত দেখো, এই বিন্দুটাতে কি করছে, অন্তঃস্পর্শ করছে। কি করছে, অন্তঃস্পর্শ। অন্তঃস্পর্শ করলে দেখো এই একটা বিন্দুতেই অন্তঃস্পর্শ করছে, ওইটা দিয়েই একটাই স্পর্শক টানা যাবে। তাই কটা টানা যাবে, একটা। এবার দেখো আমি শুধু ছবি এঁকে বলে দিচ্ছি। যদি বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শ করলে কটা টানা যাবে, দেখে নাও তো। এই এই যদি বহিঃস্পর্শ করে তাহলে কিন্তু এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে কটা, ছবিগুলো মনে রেখে দাও। তাহলে বহিঃস্পর্শ করলে 3টে, অন্তঃস্পর্শ করলে একটা। এবারে বলছি ছেদ করলে, দেখো তো, ছেদ করলে মানে এটা একটা, এটা একটা। এই দুটো যদি বৃত্ত হয়, ছেদ করেছে পরস্পরকে, তাহলে অবশ্যই এটা একটা আর এটা একটা। কটা হচ্ছে, ছেদ করলে দুটি। এবারে লিখবে ছেদ না করলে। এগুলো তোমরা নোট ডাউন করে নাও। এই 5টা থেকে আমি গ্যারেন্টি দিচ্ছি একটা শর্ট কোশ্চেন আসবেই আসবে। হয় সত্য মিথ্যা আসতে পারে, নাহলে শূন্যস্থান পূরণে আসতে পারে। ছেদ না করলে দেখো তো, এই একটা, এই একটা ছেদ করেনি। তাহলে এখানে কিন্তু এটা টানা যাবে, এটা টানা যাবে, এটা টানা যাবে, এটা টানা যাবে। তাহলে টোটাল কটা টানা গেল, 4টে। কটা, 4টে। তাহলে এইটা তোমরা মনে রেখে নাও।
এটা তোমরা একদম মনে করে নাও যে আমাদের অন্তঃস্পর্শ করলে একটি, বহিঃস্পর্শ করলে ৩টি, ছেদ করলে ২টি, ছেদ না করলে ৪টি। ছবি সহ মনে রাখবে। এবারে চলে আসি যেই কোশ্চেনটা আমরা খুব ভালো করে করবো ২ নাম্বারের জন্য। ২ নাম্বারের জন্য এই কোশ্চেনটা আসার চান্স 99.9999% মানে ভেবে নাও এবছর আসছে। টেস্টে হয়তো প্রত্যেকটা স্কুলে নাও দিতে পারে, সব স্কুলে হয়তো নাও দিতে পারে, কিন্তু মাধ্যমিকে আসার চান্স প্রবল এটা। দেখো কোশ্চেনটা বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করো, হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করলে আমি এইটা কিন্তু দিয়ে দেবো। ১০০ জনের ক্লাস যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেম্বার হয়ে যায় আমি কিন্তু এটা আপলোড করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাই অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, এই ক্লাসটা দেখতে থাকো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো। অন্যান্য ভিডিওর আপলোড পেতেও মাধ্যমিকের উপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো তোমরা। দেখো কোশ্চেনটা বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ৮ সেমি ও ৩ সেমি। আচ্ছা এটা জানার আগে, ঠিক আছে, এটা করতে গেলে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ৮ সেমি ও ৩ সেমি, কেমন? বলছি তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ১৩ সেমি হলে তাদের দেখো ভালো করে, বলছি দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ৮ সেমি ও ৩ সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ১৩ সেমি হলে একটি সরলসাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। খুব ইন্টারেস্টিং। ছবিটা আগে কি, ধরো এটা বড় বৃত্তটা ৮ সেমি, এটা ছোট বৃত্তটা ৩ সেমি, তাহলে তুমি কেন্দ্র দুটো সরেখায় আছে অবশ্যই, কেমন? এবারে আমরা নাম দিয়ে দিই, এটা দিচ্ছি পি, এটা দিচ্ছি কিউ। দেখো সরল সাধারণ স্পর্শক বলেছে, তাহলে উপরে হবে অবশ্যই, তির্যক ভাবে হবে না। এবারে কি করছি, এটা থেকে এইটা, এটা থেকে এটা টানছি, এর মাঝে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি। এটা একটু মানে এইটা ৩ সেমি, এটা ৩ সেমি, তো এটা টোটালটা ৮, এটা হচ্ছে ৩, তাহলে এটা আর মাঝখানটা হচ্ছে, এটা হচ্ছে ১৩। এটা ১৩ হলে এটা অবশ্যই হবে ১৩, আর এটা হলে এটা কত হবে, ছোটটা হবে ৫। এটা আমি মুখে মুখে বলছি, একটু লিখে করে দিচ্ছি। এটা দিলাম এস, এটা টি, এটা আর, নামগুলো দিলাম। দেখো তো কি দেওয়া আছে আগে লিখে নিই। পি কিউ সমান দেওয়া আছে ১৩ সেমি, কিউ আর সমান দেওয়া আছে ৩ সেমি, পি এস সমান দেওয়া আছে ৮ সেমি, এগুলো দেওয়া আছে। এখান থেকে আমরা একটা জিনিস পেতে পারি, এসটি। এসটি সমান দেখো তো ৮ বিযুক্ত ৩ মানে কত হচ্ছে, ৫ সেমি। আরেকটা জিনিস পেতে পারি, ৮টি। ৮টি সমান দেখো আমরা পেতে পারি ১৩ সেমি, কারণ দুটো সমান্তরাল, একই উত্তর হবে। এবারে দেখো সমকোণী ত্রিভুজ এস টি আর, সমকোণী ত্রিভুজ টি এস আর, একটু ভালো করে দেখে নাও, এইটা কিন্তু ৯০ ডিগ্রি, এই কোণটা হচ্ছে ৯০ ডিগ্রি। কেন? কারণ স্পর্শক, স্পর্শক বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা কত হয়, অতি অবশ্যই ৯০ ডিগ্রি হতে হবে। তাহলে এটা ৯০ ডিগ্রি হলে এটা তো একটা সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এর কি পাচ্ছি, এস আর স্কোয়ার সমান ৮টি স্কোয়ার বিযুক্ত এস টি স্কোয়ার। তাহলে ৮টি মানে কত বেরিয়েছে আমাদের, ১৩ স্কোয়ার বিযুক্ত ৫ স্কোয়ার, ১০৯ বিযুক্ত ২৫, তাহলে উত্তর বেরোবে ১৪৪। অতএব এস আর সমান ১২। ১৪৪ বর্গমূল করলে কত হয়, ১২। এই হচ্ছে তোমাদের উত্তর। তাহলে উত্তর কত হবে, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে ১২ সেমি। লিখে দেবে, খুবই সহজ, একটু ভেবে দেখো, এটা কিন্তু খুব সহজ। এবার আমরা চলে আসি লম্ব বৃত্তাকার শঙ্কু। দেখো শঙ্কু থেকে একটাই অঙ্ক ইম্পর্টেন্ট,
এমনি ছোটখাটো অঙ্ক আছে, কিন্তু একটা অঙ্ক আসতে পারে প্রবলভাবে, যে একটি শঙ্কুর বলছে আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল যদি সমান হয়, বলছে শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হলে দেখাও 1/h² প্লাস 1/r² সমান 1/9। এইটা কিন্তু ভিভিআই একদম হয় তোমাদেরকে মান বার করতে দেবে, না হলে প্রমাণ করতে দেবে, যে কোনো একটা। তাহলে এটা হচ্ছে শঙ্কুর অঙ্ক, হচ্ছে শঙ্কুর আয়তন ও পার্শ্বতল। শঙ্কুর বলতো আয়তন সূত্রটা কি? শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r²h। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র বলতো পাই আর এল। পাই আর এল এদের সাংখ্যমান সমান হয়, কেমন? তাহলে কি কি কাটছে? পাই কাটছে, পাই কাটছে, একটা আর কেটে আর রইল। তাহলে 1/3 আর এইচ সমান, দেখো তো, এল। এর কি করবো? স্কোয়ার করে দেবো। তাহলে 1/9 r²h² সমান হচ্ছে l²। তাহলে 1/9 r²h², l² সূত্র আমরা কি জানি? r² প্লাস h²। দেখো 1/9 সমান, এবারে r²h² এখানে ভাগ করে দেবো, প্রত্যেকটাকে ওটা দিয়ে ভাগ করে দিতাম। দেখো একটা একটা কাটে কেটে যাচ্ছে। তাহলে অতএব 1/9 সমান 1/h² প্লাস 1/r²। দেখে নাও তো প্রমাণটা এসছে কিনা। আরেক লাইন ঘুরিয়ে লিখে দিলে হয়। তাহলে শঙ্কু থেকে এই প্রমাণটা 2 নম্বরের জন্য অতি অবশ্যই করবে। এছাড়া শর্ট কোশ্চেন এক দুটো ওই বৃদ্ধি আসলেও আসতে পারে। বৃদ্ধির অঙ্ক আমি আগে করিয়েছি, তাই এখন আর করাচ্ছি না। তোমরা অতি অবশ্যই 252 পেজের প্রয়োগটা রয়েছে পিএ ডট পিবি সমান পিসি ডট পিডি, এই প্রয়োগটা করবে, অতি অবশ্যই করবে। আচ্ছা, এবারে আমরা সদৃশ্যতা। সদৃশ্যতাতে 48-এর উপপাদ্যটা তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সদৃশ্যতার 48-এর উপপাদ্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট। সদৃশ্যতাতে থেকে তোমরা 252 পেজের এক্সট্রাটা অতি অবশ্যই করবে, এবং সঙ্গে 2 নম্বরের একটা কোশ্চেন আমি করাচ্ছি। এই টাইপের অঙ্ক আসতে পারে, এটা আজকে তার কোনো মানে নেই, এই টাইপের অঙ্ক আসতে পারে। একটু দেখে নাও কি আছে, একটু দেখে নাও। দেখো বলছে এবিসিডি ট্রাপিজিয়ামে বিসি সমান্তরাল এডি, আর এবং এডি সমান বলা আছে 4 সেমি। এসি ও বিডি কর্ণদ্বয় এমন ভাবে ও বিন্দুতে ছেদ করে যাতে এও বাই ওসি, কন্ডিশনটা দেখো, এও বাই ওসি সমান টিও বাই ওবি সমান হাফ হয়। বিসি সমান কত? একটু বড়, কিন্তু কোশ্চেনটা আসে অনেকবার। তাহলে এরকম একটা দিয়েছে যে এবিসিডি ট্রাপিজিয়ামে এটা বলা আছে, আর এই কন্ডিশনটা দেওয়া আছে, তোমরা কি বিসি দৈর্ঘ্যটা বার করতে হবে। প্রথমে আগে ছবিটা একটু এঁকে নাও। দেখো তো, এরকম ধরনের একটা ছবি আমি যদি আঁকি, কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছি, এই দুটো সমান্তরাল, এডি এবিসিডি ও হয়ে গেল। তাহলে এইটা তোমাদের হচ্ছে ছবি। এখানে কি কি দেওয়া আছে দেখো। বলছে এই কন্ডিশনটা থেকে আমরা কি বলতে পারি বলতো? এই কন্ডিশনটা থেকে এও বাই ওসি, দেখো তো, এও বাই ওসি আর ডিও বাই ওবি থেকে কি বলতে পারি? এই দুটো ত্রিভুজ হচ্ছে পরস্পর সদৃশ্য। তাহলে ত্রিভুজ এওডি ও ত্রিভুজ সিওবি পরস্পর সদৃশ্য। ব্র্যাকেটে লিখে দিই, যেহেতু এও বাই ওসি সমান টিও বাই ওবি সমান হাফ। এটা থেকে আমরা, যেহেতু অনুপাতগুলো সমান, তাই আমরা বলতে পারি যে, দেখো, দুটো দুটো বাহুর যদি অনুপাত সমান হয়, তাহলে তৃতীয় বাহুটারও অনুপাত সমান হবে। এর থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটি সদৃশ্য। এবারে দেখো, যেহেতু ত্রিভুজ দুটি সদৃশ্য, তাহলে আমরা বলতে পারি অবশ্যই এডি এডি বাই বিসিও কি বলতে পারি? হাফ। তাহলে বা
এডি সমান কত আছে 4, আর বিসি সমান কত আছে? বিসি বার করতে দিয়েছে, তাহলে বিসির জায়গায় আমরা কত লিখে দেবো তাহলে? 8। দেখো খুব সহজ, সদৃশ্যতা থেকে আমরা পেয়ে যাচ্ছি এই বাহুটা এই বাহুটার সাথে এই বাহুটা এই বাহুটার সাথে হাফ হাফ করে আছে, তাই অবশ্যই এটা এটার সাথে আমরা, অর্থাৎ এর দ্বিগুণ। একদম সহজ। এবারে আমরা চলে আসি হচ্ছে, দেখো তোমাদের যে মিশ্র আছে, মানে পরিমিতির সমস্তগুলো মিশিয়ে যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার নাম্বার 19, এই চ্যাপ্টার থেকে সাধারণত কোশ্চেন আসে না, যদি আসে যে একটা তোমার হচ্ছে পেন্সিল, একটা পেন্সিল বলছে এই পেন্সিলটা কোন দুটো আকারের সমন্বয়। দেখো তো, এটা চোঙ, এটা শঙ্কু, তাহলে লিখে দেবে চোঙ ও শঙ্কুর সমন্বয়। তাহলে এটা লিখবে চোঙ আর এটা লিখবে শঙ্কু। এই ধরনের কোশ্চেন আসলেও আসতে পারে, শর্ট কোশ্চেন, নাহলে সাধারণত শর্ট কোশ্চেন আসে না ওখান থেকে। তাই ওই চ্যাপ্টারটা আর কিছু করছি না আমরা। এরপরে আমরা চলে আসি কোন পরিমাপের ধারণা। এটা কিন্তু ত্রিকোণমিতিতে আমরা ঢুকে গেলাম, ত্রিকোণমিতিতে আমরা কিন্তু ঢুকে গেলাম। দেখে নাও কোন পরিমাপের ধারণা। দেখো কোন পরিমাপের ধারণাতে আমরা শর্ট কোশ্চেন কিন্তু অনেকেই পাবো। তার মধ্যে কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, কি উত্তর হবে বলতো? ধ্রুবক কোণ। তাহলে পাই রেডিয়ান একটা ধ্রুবক কোণ, এটা কিন্তু মনে রাখতে হবে। এরকম শর্ট কোশ্চেন অনেকগুলি আছে। যেমন আরেকটা আছে যে 1 ডিগ্রি 1 রেডিয়ানের চেয়ে ছোট, এটা প্রমাণ করতে দেয়, এটা বইয়ে প্রমাণ করা রয়েছে তোমাদের। আপাতত এটা সত্য না মিথ্যা দেয়, তাহলে 1 ডিগ্রি অবশ্যই 1 রেডিয়ানের চেয়ে ছোট। তার কারণ কি বলতো? আরেকটা দেয় 1 রেডিয়ান সমান, 1 রেডিয়ানের মানটা মুখস্থ রাখবে কত হয়, এইভাবে মনে রাখবে যে 1 রেডিয়ান সমান সর্বদা হয়ে যায় 57 ডিগ্রি বা 16 মিনিট, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে মনে থাকবে 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। অবভিয়াসলি ডিগ্রিটা হচ্ছে রেডিয়ানের চেয়ে ছোট। বুঝা গেল? এবারে দেখো এখান থেকে আরেকটা জিনিস, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সর্বদা কি কোণ উৎপন্ন করে বলতো? বিপরীত দিকে হলে হবে ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকে হলে হবে ঋণাত্মক। এটা মাথায় রাখবে, ঘড়ির কাঁটার বিপরীতে হয় ধনাত্মক আর দিকে হয় ঋণাত্মক। একটা কোশ্চেন চলে আসি, বলছি দুটি কোণের সমষ্টি, সমষ্টি দেওয়া আছে 135 ডিগ্রি এবং অন্তর π/12। তাহলে কোণ দুটি মান ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে, দেখে না, এই টাইপের অঙ্ক যদি আসে, তার আগে ষষ্ঠিক আর বৃত্তীয়টা তোমরা জানো। ষষ্ঠিক মানে যেগুলো ডিগ্রি দিয়ে আসবে, আর বৃত্তীয় মানে যেটা পাই দিয়ে আসবে, রেডিয়ান দিয়ে। দেখো তো, আমরা এক্স ও ওয়াই ধরে নেবো, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 135, এটাকে 1 নম্বর করে নেবে। আর এক্স মাইনাস ওয়াই সমান, দেখো তো π/12, পায়ের জায়গায় কত বসাবো আমরা? 180 ডিগ্রি। কাটাকাটি করলে কত হবে? 15 ডিগ্রি। এটা করবে 2 নম্বর। তাহলে 1 + 2 করে দেখো, এটা কেটে যাবে। বাঁদিকে হচ্ছে 2x, ডান দিকে হচ্ছে 135 + 15। তাহলে অতএব 2x সমান 150, x সমান হবে 75। এখান থেকে 1 থেকে y সমান বেরিয়ে যাবে 135 যুক্ত 75 সমান 60। আচ্ছা, এগুলো বেরোলো কি পদ্ধতিতে? এগুলো বেরোলো ষষ্ঠিক পদ্ধতি। এখান থেকে বৃত্তীয় করে নেবে, এটা কত হবে? 75 গুণিত π/180। এটা একই রকম গুণিত π/100 করলেই তোমরা কাটাকাটি করবে, বৃত্তীয় পেয়ে যাবে। কেমন? আচ্ছা বলো তো, একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু, মিনিটের কাঁটা, এই তো ঘড়ি, 12 6 3 9। বলো তো মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় কবার ঘুরবে? 1 ঘন্টায় একবার। একবার ঘুরলে কত হচ্ছে? একবার ঘুরলে কত ডিগ্রি কোণ? 360 ডিগ্রি, অর্থাৎ 2π।
বলছে ঘড়ির মিনিটের কাঁটা ঘন্টায় -2π কোণ উৎপন্ন করে। এটা একটু বুঝে নাও। -2π কেন? কারণ মিনিটের কাঁটা তো ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলেই কি হয়ে যাবে? মাইনাস। বিপরীত দিকে তো আর ঘুরবে না ঘড়ির কাঁটা, দিকেই ঘুরবে, তাই হয়ে যাবে মাইনাস। এগুলো দেখো ভেবে নিলে কিন্তু পেরে যাবে। একটু নিজে চিন্তা করবে, দেখবে সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এবারে আমরা চলে আসি, দেখো এবারে আমরা চলে আসি পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারে। পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারে দেখো 3 বছর ধরে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য আসেনি। সেই লকডাউনের পর থেকে পিথাগোরাসের উপপাদ্য আর পড়েনি। পিথাগোরাসের উপপাদ্য কিন্তু এবছর এই জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। এমনকি পিথাগোরাস উপপাদ্য থেকে একটা কোশ্চেন আগে খুব আসতো, ওই কোশ্চেনটাও আবার এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে। কোশ্চেনটা আমি করাচ্ছি, দেখো বলছে এবিসি ত্রিভুজের কোণ এ সমকোণ। এবিসি ত্রিভুজের এবি সমান 2a-1, এসি সমান 2√a, 2 রুটের মধ্যে 2a, আর বিসি সমান 2a+1। বলছি যদি এইগুলো হয় তাহলে কোণ বিএসি এর মান কত? দেখো তো এগুলো থেকে কোনো সম্পর্ক পাচ্ছ কিনা। আমি কি ছবিটা আঁকি, ছবিটা অ্যাকচুয়ালি এই ছবিটা হবে, কিন্তু আমরা আগে থেকে ছবি আঁকতে পারবো না। তাহলে আমরা দেখে নিই। দেখো তো এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, আমি কি দেখে করছি পরে বলছি। এটাকে আমরা লিখতে পারি 2a+1 এর হোল স্কোয়ার মাইনাস 2a-1 এর হোল স্কোয়ার সমান, এটা হয়ে যায় কি 4। দেখো এটা দেখতে পাচ্ছি বলে তাই, দুটো একই, a+b এর হোল স্কোয়ার মাইনাস a-b এর হোল স্কোয়ার সূত্রকে 4ab, এটা দেখতে পাচ্ছি বলে আমি এটা লিখলাম 4ab। তাহলে হলো কত 8a। এটাকে আমরা লিখতে পারি 2 রুটের মধ্যে 2a হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি ac স্কোয়ার। তাহলে অতএব বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার। পিথাগোরাস কি বলেছে, যদি একটা বাহু স্কোয়ার সমান অপর দুই বাহুর বর্গের যোগফলের সাথে সমান হয় তাহলে বলতে পারবো যে ত্রিভুজটি সমকোণী। তাহলে অতএব বিএসি সমান, বিএসি কোণটা অবশ্যই হয়ে যাবে 90°। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে। এবার আমরা চলে আসি ত্রিকোণমিতিতে। দেখো ত্রিকোণমিতি আর আলাদা কোনো চ্যাপ্টার ধরে আমরা করছি না, ত্রিকোণমিতি একদম টোটাল ত্রিকোণমিতিটা একসাথে করে নেব। টোটাল ত্রিকোণমিতিটা আমরা একসাথে করে নেব। দেখো দেখো ত্রিকোণমিতিতে তাহলে আমাদের প্রত্যেক মানগুলো আগে মুখস্থ রাখতে হবে তোমাদের সবাইকে। না মানগুলো মুখস্থ থাকলে তোমরা কিন্তু পারবে না। তাহলে আগে ত্রিকোণমিতিক সূত্রগুলো মুখস্থ রাখার চেষ্টা করো, যতটা সম্ভব ত্রিকোণমিতিক সূত্রগুলো একদম মুখস্থ রাখবে। আচ্ছা, ত্রিকোণমিতিতে আমাদের কোণানুপাতগুলোর মধ্যে কি সম্পর্ক বলতো? সাইনের সাথে কিন্তু উল্টো হচ্ছে, অনন্য হচ্ছে কোসেক। একই রকম কসের সাথে সেক, আর ট্যানের সাথে কট। এগুলো খুব কাজে লাগবে, এগুলো মুখস্থ রাখবে। আর একটা জিনিস যে সাইন থিটা আর কস থিটা, এদের মান কিন্তু তোমাদের ক্লাস 10-এর হিসাবে 0 থেকে 1-এর মধ্যে। আর একই রকম সেক থিটা, কোসেক থিটার মান 1-এর চেয়ে বেশি। আর ট্যান থিটা, কট থিটার মান যা খুশি, মানে ইনফাইনাইট পর্যন্ত সমস্ত মান নিতে পারে। এইটা কাজে লাগিয়ে অঙ্ক করতে পারে। দেখো ধরো বললাম যে ট্যান থিটা সমান 2050, সত্য না মিথ্যা? তোমরা কি লিখবে? সত্য, কারণ ট্যান থিটার মান যা খুশি হতে পারে। আবার বলে দিলাম সাইন থিটা সমান 7/3, এটা হতে পারে। সাইন থিটার মানে কি? লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব বড় হয়ে গেছে অতিভুজের চেয়ে, এটা কি সম্ভব? কোনো মতে সম্ভব না।
তাই এটা মিথ্যা। এরকম টাইপের অঙ্ক কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে যদি সহজ দেয়। দেখো একটা ইম্পর্টেন্ট অঙ্ক করছি, এই টাইপের অঙ্ক আসবে। দেখো তো বলছি যদি tan আলফা প্লাস cot আলফা সমান 2 হয় তবে tan টু দি পাওয়ার 2025 আলফা প্লাস cot টু দি পাওয়ার 2025 আলফা সমান কত? কোশ্চেনটা একটু বুঝে নাও। বইয়ে ছিল এখানে 13 কিন্তু তোমরা 2025 সালে মাধ্যমিক দেবে, 2025 দিয়ে পড়ে গেল, তখন কি করবে? দেখো ভয় পাওয়ার কিছু নেই, একই নিয়ম। তাহলে tan আলফা প্লাস cot আলফা সমান কত? 2, বা tan আলফা প্লাস 1/tan আলফা সমান 2, বা tan আলফা এদিকে হচ্ছে tan স্কয়ার আলফা প্লাস 1 সমান 2, বা tan স্কয়ার আলফা প্লাস 1 সমান 2 tan আলফা, বা tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 সমান 0, বা tan আলফা মাইনাস 1 এর হোল স্কয়ার সমান 0, বা tan আলফা সমান 1। tan আলফা মান যদি 1 বেরায়, cot আলফার মানে কত হবে? 1/tan আলফা, মানে 1/1 সমান 1। অতএব tan টু দি পাওয়ার 2025 আলফা প্লাস cot টু দি পাওয়ার 2025 আলফা সমান 1 এর মাথায় 2025 যুক্ত এটাও 1 এর মাথায় 2025। 1 এর মাথায় 2025 কত হয়? সব 1 হয়, তাহলে পেয়ে গেলাম 2। তাহলে এইভাবে করে নেবে। পরের কোশ্চেনটা দেখো, বলছে সাইন এ প্লাস সাইন বি সমান 2, যেখানে বলেছি 0 হলে cos a প্লাস cos b সমান কত? দেখো এই অঙ্কটা কিন্তু এমসিকিউ তো আসতে পারে, 2 নম্বরেও আসতে পারে। তোমরা কি করবে যদি 2 নম্বরে আসে? দেখো 2 নম্বরে আসার মতো করে করো যে সাইন এ প্লাস সাইন বি 2, আবার বলছি 0 থেকে 90 এর মধ্যে, অর্থাৎ ক্লাস 10 অবধি যা আছে তার মধ্যে। আমরা কি জানি সাইন এ সর্বোচ্চ হতে পারে 1, সাইন বিও সর্বোচ্চ হতে পারে 1, আবার বলছে তাদের যোগফল 2। তাহলে এরা কোন মানে আছে? যেহেতু সাইন এ প্লাস সাইন বি সমান 2, এটা ইমপ্লাই করবে কি যে সাইন এ এর মান 1 এবং সাইন বি এর মানও 1, যেহেতু 0 ডিগ্রি লেস দেন ইকুয়ালস টু a লেস দেন ইকুয়ালস টু 90 ডিগ্রি লেস দেন ইকুয়ালস টু b লেস দেন ইকুয়ালস টু 90 ডিগ্রি। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকার কারণে সবই ধনাত্মক মান নেবে। আর ধনাত্মক মান একমাত্র 1 প্লাস 1 হলেই 2 হওয়া সম্ভব, না হলে 0 থেকে 1 এর মধ্যে কোনো মানে যোগফল 2 হয় না, শুধুমাত্র 1 প্লাস 1 হয়। তাহলে এবারে বলো তো এর মান তাহলে কত? সাইন কতর মান 1, সাইন 90 এর মানে 1। একই রকম বি এর মানও কত হবে? 90। অতএব cos a প্লাস cos b সমান cos 90 প্লাস cos 90, দুটোর মানে কি হয়? 0। তাহলে 0 প্লাস 0 উত্তর কত হয়ে গেল আমাদের? 0। তাহলে দেখে নাও, খুবই সুন্দর অঙ্ক। এবারে এটা একটা দেখে উত্তর হয়ে যায় যে এখানে তো যে cos 1 cos 2 ডট 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 cos 90 এর মান 1, সত্য না মিথ্যা? অবশ্যই কি হবে? মিথ্যা, কারণ এই cos 90 এর মান কত? এই cos 90 এর মান হচ্ছে 0। তাহলে এগুলো সব গুণ আছে তো, কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে কি হয়ে যায়? কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে উত্তরটা কত হবে? 0। তাহলে এর মানটা 1 না হয়ে কি হবে? 0। তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। একই রকম আরেকটা অঙ্ক হয় যে tan 1 ডিগ্রি, এরকম করি tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি ডট 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 কত? tan 89 ডিগ্রি এর মান কত? এর মান হয় সর্বদা 1। এর মান কত হবে? সর্বদা 1। কি করে হয়? একটু 2 লাইন করে দিচ্ছি, দেখো তো। tan 1 tan 2 ডট ডট ডট, মাঝখানে দেখো একটা tan 45 ছিল না? ডট 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 আবার দিচ্ছি, tan 88 কে লিখছি tan 90 মাইনাস 2, আর 1 কে লিখছি 90 মাইনাস 1। তাহলে 90 মাইনাস 2 90 মাইনাস 1 লিখতেই পারি। দেখো tan 1 tan 2 tan 45 এর মান কত? 1 ডট ডট ডট, এটা হবে tan 88 ডিগ্রি
180 না, এটা হচ্ছে cot 2 ডিগ্রি, এটা হচ্ছে cot 1 ডিগ্রি। এবারে দেখো cot 2 ডিগ্রিকে লিখতে পারি 1 বাই tan 2 ডিগ্রি 1 বাই, তাহলে এই tan 1 এই tan 1 কেটে যাবে, এই tan 2 এই tan 2 কেটে যাবে, এরকম সবগুলোই কেটে গিয়ে কি পড়ে থাকবে, শুধুমাত্র 1 পড়ে থাকবে। এটা একটা অঙ্ক পড়ে। এবার দিয়ে একটা ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, ধরো বললো তোমাদের পুরক্ষণ চ্যাপ্টার থেকে যে tan 4 থিটা tan 6 থিটা সমান যদি 1 হয়, দেখো কোশ্চেনটা কি বলছে, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1, তাহলে থিটা সমান কত? দেখো তো tan 4 থিটাকে আমরা লিখতে পারি 1 বাই tan 6 থিটা, তাহলে tan 4 থিটা সমান cot 6 থিটা, তাহলে tan 4 থিটা সমান cot 90 মাইনাস 6 থিটা, tan হয়ে যাবে cot থেকে 90 বিয়োগ করলে, tan tan ভ্যানিশ হয়ে গেলে কি করে থাকে, 4 থিটা সমান 90 মাইনাস 6 থিটা, তাহলে বা tan থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, অতএব থিটা সমান 9 ডিগ্রি। 10 9 90, তাহলে কত করে হবে 9 ডিগ্রি। এইভাবে অঙ্ক দেওয়া থাকলে পুরক্ষণ লাগিয়ে করতে পারবে। এছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, দেখো বলছে যে এবিসি একটি ত্রিভুজ হলে সাইন এ প্লাস, এবিসি ত্রিভুজ হলে সাইন বি প্লাস সি বাই 2 সমান নিচের কোণটি, ঠিক আছে, নিচের কোণটি, এটা দেবে নিচের কোণটি, একটা অপশন দেওয়া থাকে, এবিসিডি দিয়ে অপশন থাকে। দেখো আমরা ত্রিভুজ বলেছে মানে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান কত, 180 ডিগ্রি, তাহলে বি প্লাস সি সমান 180 ডিগ্রি মাইনাস এ, এবারে কি করবো 2 দিয়ে ভাগ করে দেবো, দেখো বি প্লাস সি বাই 2 সমান 180 ডিগ্রি মাইনাস এ বাই 2, তাহলে বি প্লাস সি বাই 2 সমান, এটা দেখো 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, উভয় পক্ষে কি নেবো, সাইন নেবো, সাইন বি প্লাস সি বাই 2 সমান সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, এই দিকটা তো বেরিয়ে গেছে, এটা সাইন 90 থেকে বের করলে কি যে কস এ বাই 2, তাহলে কোন অপশনটা ক্লিক করবে, কোন অপশনটা দেবে, যে কস এ বাই 2, এই অপশনটা সঠিক হবে, যেটা থাকবে। এই ছিল হচ্ছে আমাদের ত্রিকোণমিতির প্রাথমিক অঙ্ক। এবারে ত্রিকোণমিতি থেকে তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা ও দূরত্ব চ্যাপ্টার আছে, ওখান থেকে ছায়ার দৈর্ঘ্য নিয়ে একটা অঙ্ক পড়ে। ধরো এটা মানুষটা দাঁড়িয়ে আছে আর এটা তার ছায়ার দৈর্ঘ্য, ভালো করে শোনো, এটা মানুষটা দাঁড়িয়ে আছে, এটা তার ছায়ার দৈর্ঘ্য, তাহলে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হবে যদি মানুষ আর ছায়ার দৈর্ঘ্য সমান হয়। এটা একটু মাথায় ঢুকে নাও, যে মানুষের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সূর্যের উন্নতি কোণ অবশ্যই 45 ডিগ্রি হবে, যদি এটা আর এটা যদি সমান হয় তাহলে অবশ্যই 45 ডিগ্রি হবে। বলছে একটা কোশ্চেন দেখো, বলছে একটি পোস্টে ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য একটা অঙ্ক করে দিচ্ছি, ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 তাহলে উন্নতি কোণটা কত, সূর্যের উন্নতি কোণ সমান কত? দেখে নাও কোশ্চেনটা, বলছে পোস্টের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার √3, তাহলে এটা যদি উচ্চতা হয়, ছায়াটা মোটামুটি এটা এসছে, এটা চেয়েছি, এটা ধরে নিলাম, এটা যদি এক্স ধরি, এটা কত হবে √3x, মানে লিখছি না, যে ধরি উচ্চতা এক্স, উচ্চতা সমান এক্স একক, তাহলে ছায়া কত হবে, ছায়া সমান হবে √3x একক, অতএব tan থিটা সমান x বাই √3x, x x কেটে গেল 1 বাই √3, 1 বাই √3 মানে tan কত, tan 30 ডিগ্রি, তাহলে অতএব থিটা সমান 30 ডিগ্রি, খুব সহজেই বেরিয়ে গেল। তাহলে যদি ছায়ার দৈর্ঘ্য সমান হয় তখনই একমাত্র হয় 45 ডিগ্রি, না হলে তোমাকে বার করে নিতে হবে। এবারে আমরা চলে আসি রাশিবিজ্ঞান, শেষ চ্যাপ্টার, কিন্তু
খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। শর্ট কোশ্চেনের জন্য তোমরা ভেবে নাও এখান থেকে রাশিবিজ্ঞান থেকে শর্ট কোশ্চেন কত আসবে? ১ টা ২, ৩ টে ১। তাহলে ২, ৩ এ ৫ নাম্বার শর্ট কোশ্চেন এখান থেকে আসবে। অতি অবশ্যই ভালো করে এইটা নোট ডাউন করে নাও কি গুলো ইম্পর্টেন্ট। দেখো, সবার প্রথম যেটা শূন্যস্থান পূরণে আসে যে গড়, মধ্যমা ও সংখ্যা গুরুমান এরা কি হয়? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। তাই তো? তুমি যখন গড় বার করো, এত রাশি থাকে, ওই রাশি দেখবে মাঝখান বরাবর বের হয়, মোটামুটি মাঝখান। একই রকম মধ্যমা, একই রকম সংখ্যা গুরুমান, যেটা সব থেকে বেশি সেন্টারাইজ হচ্ছে, সেন্টারের দিকে যাচ্ছে, সেটা তাই এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। মনে থাকবে? এবারে দেখো, আরেকটা আসে যে x1, x2 ডট 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 xn, এদের যদি গড় দেওয়া থাকে x বার, তাহলে ax1, ax2 ডট 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 axn এদের গড় হয়ে যাবে ax বার। এটা খুব সহজ। এটা যদি গুণ থাকে গুণ হবে, ভাগ থাকে ভাগ হবে, কিন্তু যোগ থাকলে হবে না। গুণ থাকলে গুণ হবে, ভাগ থাকলে ভাগ হবে। কেমন মনে লাগে? যদি এ গুণ থাকে গুণ হিসাবে চলে আসবে, যদি এ যদি ভাগ থাকে ভাগ হিসাবে চলে আসবে। এটা মনে রাখো। এবার একটা দেয়, ধরো দিল 16, 15, 17, 16, 15, এক্স 19 আর কি 17, 14। তাহলে 16, 15, 17, 16, 15, এক্স 19, 17, 14। বলছি তথ্যের সংখ্যা গুরুমান 15। বলছে তাহলে এক্স সমান কত? বলছে এক্স সমান হবে 15। কেন হবে? দেখে নাও, এখানে সংখ্যা গুরুমান আমরা কাকে বলি? যেটা সর্বাধিক আসে, সব থেকে বেশি বার আছে, তাকে বলবো সংখ্যা গুরুমান। তোমরা দেখে নাও, এখানে সবচেয়ে বেশি বার দেখো 15 আছে দুবার, 17 আছে দুবার, তাহলে 16 আছে দুবার, তাহলে 15, 16, 17 এই তিনটেই কভার করে আছে, দুবার করে আছে। কিন্তু একটা এক্স দেওয়ার কারণে ওই এক্সটা যেটা হবে সেটাই হবে সংখ্যা গুরুমান। যেহেতু সংখ্যা গুরুমান 15 আছে, অতি অবশ্যই এক্সটাকে কি হতে হবে? 15। আরেকটা দেখো, বলছে 3, 14, 18, 20, 5 এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট, বইয়ের অঙ্ক ম্যাক্সিমাম কিন্তু ইম্পর্টেন্ট। বলছে এর মধ্যমা কত? দেখো, মধ্যমা এরকম শর্ট কোশ্চেন দিলে আমরা কোনো কিছু সূত্রে যাব না, মুখস্থের সূত্রে যাব না। দেখো, এইটা দেখে মনে হচ্ছে মধ্যমা মানে মাঝে এদিকে দুটো বাদ গেলো, এদিকে বাদ গেলো, তাহলে মধ্যমা 18। এক চান্সে দেখে মনে হচ্ছে 18, কিন্তু না। সত্য মিথ্যা দেওয়া থাকবে, 18 দেওয়া থাকবে, সত্য করে দিয়ে চলে আসবে, ভুল হয়ে যাবে একদম। তাই একটু মধ্যমা করতে গেলে কি করতে হয়? সাজাতে হয় ছোট থেকে বড় হতে হয়। সবচেয়ে ছোট আছে 3, তারপরে 5, তারপরে 14, তারপরে 18, তারপরে 20। এবারে মধ্যমা মানে মাঝের সংখ্যাটা কি করে বার করতে হবে বলতো? এদিক থেকে একটা বাদ দেবো, এদিক থেকে একটা বাদ দেবো, এদিক থেকে একটা বাদ দেবো, এদিক থেকে একটা বাদ দেবো। যদি একটা থাকে তাহলে লিখবো মধ্যমা সমান 14। যদি দুটো করে থাকতো তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতাম। তাহলে এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। এবারে আরেকটা অঙ্ক, একদম শেষ অঙ্ক আমাদের এই ক্লাসের। দেখো, এটা 2 নম্বরের জন্য ভিভিআর যে অঙ্কটা করেছি। দেখো তো, বলছে একটি পরিসংখ্যা বিভাজনের গড়, হচ্ছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1। ঠিক আছে? আর কি কি দেওয়া আছে? বলছে সামেশন এফআই এক্স আই, এটা দিয়ে আছে 132 প্লাস 5টি। আর কি দেওয়া আছে? সামেশন এফআই সমান দেওয়া আছে 20। তাহলে কে সমান কত? খুব সুন্দর অঙ্ক। দেখো, এগুলো তোমাদের কাছে দেওয়া আছে। আমরা গড়ের সূত্র কি জানি? যে গড় এক্স বার সমান হয় সামেশন এফআই এক্স আই বাই সামেশন এফআই। দেখো তো, এখানে গড় কত বলা আছে? 8.1। এটা কত বলা আছে? 132 প্লাস 5। এটা কত বলা আছে? 20। বা 20 গুণিত 8.1 সমান 132 প্লাস 5। তাহলে এটা গুণ কত? 20 একে 20 মানে 2, আর 8 19 হলো 107, 162 সমান 132 প্লাস 5। তাহলে অতএব 5 কে সমান 162 বিযুক্ত 132 সমান হচ্ছে 30।
ওই কে সমান কত বেরোলো? ৫৩০, তাহলে কে এর মান কত বেরোলো? ৬। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, এরকম যদি দেয়া থেকে সংখ্যা চেঞ্জ থাকে অবশ্যই করতে পারবে। আগের বছর একটা পড়েছিল, এবছরও আসার চান্স আছে। তোমরা তাহলে এই শর্ট কোশ্চেনই দুটো ক্লাস করে তোমরা কেমন নিজেরা করতে পারছো অঙ্কগুলো পরীক্ষার পরে জানাও। আমি আবার ক্লাস নিয়ে আসবো। এবারে টপিক ধরে ধরে ইম্পর্টেন্ট টেস্টের পর বিশেষ করে টেস্ট পেপার ধরে যে সমস্ত নতুন অঙ্কগুলো পাবো চ্যাপ্টার ওয়াইজ, সেই নতুন অঙ্কগুলোরও ক্লাস নিয়ে আসবো। তাই তোমরা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে শেয়ার করো। আর আমার হোয়াটসঅ্যাপে তোমরা জয়েন করো গ্রুপটাতে। তাহলে কি হবে, তোমাকে আমি আপডেট দিতে পারবো যে কবে কোন ক্লাস নিয়ে আসছি। ভালো থেকো সবাই, ভালো করে পরীক্ষা দাও।